জি ভাইয়া, আমি যখন আমার যেখান থেকে মনে আছে আমি সেখান থেকে বলবো। আমি যখন ক্লাস 2-তে পড়ি, আমার 2 থেকে মনে আছে। তো 2 থেকে আমি পড়ার প্রতি এত বেশি মনোযোগ ছিলাম না। তো একটু স্কুলে ভর্তি করেছিল আমারে। তারপর আমাদের এলাকা পার্শ্ববর্তী একটা মাদ্রাসা ছিল। তো আমি আবার মাদ্রাসা ভর্তির জন্য পাগল হয়ে গেলাম। তো ফ্যামিলিগত বললাম যে আমি মাদ্রাসায় পড়বো। তারপর আমাকে কি করলো, মাদ্রাসায় করে ভর্তি করাই দিল। তো ভর্তি করে মাদ্রাসা জানেন প্রথমত মুক্ত কমপ্লিট করতে হয়। তো মুক্ত পড়তেছি। তো মুক্ত পড়ার পর আমাদের কায়দা কমপ্লিট করার পর আমলা পাড়া দিছে, কারণ কোরআন শরীফ পড়তে হলে আগে আমাকে আমলা পাড়া পড়তে হবে। তো আমলা পাড়া করার পর তো পড়তেছি। তো হুজুর, আমাদের মাদ্রাসা যে হুজুর আছে, বড় হুজুর আমরা যাকে বলি, উনি নট অনলি হুজুরই না, উনি প্রিন্সিপাল মাদ্রাসায়। তো উনি আমাদের কি করে দিছে, সবাইকে কোন ডিপার্ট কে পড়বে, কেউ হ্যাফজো করবো, কেউ কিতাবখানায় পড়বো। তো যারা হ্যাফজো করবো তাদের কোরআন শরীফ দিবে। তো কোরআন শরীফ দেওয়ার আগে তাদের নাজেরা কমপ্লিট করাবে। তো আমি বলতেছি আমাকে আর হ্যাফজো দিয়েছে না, আমার ওই মক্তবি পড়াবে, মানে আমাকে কিতাবখানায় পড়াবে। তো সবারে কোরআন শরীফ দেওয়ার পরে আমি বলতেছি না না, আমি বাসায় বসে রাখ কইরা। আমি বলছি আমার বন্ধু বান্ধব সবাই দিতেছে কোরআন শরীফ, আমাকে কেন দিতেছে না? আমি মাদ্রাসায় পড়বো না, আমি কোরআন শরীফ পড়তে চাই, সবাই পড়বো। তাই এমন করার পর পড়তাম বাসায় পড়ছি। তো বাসায় আমাকে একটা লোক কাজ করাইলো যে তুই প্রত্যেকদিন মাদ্রাসায় পড়বি, তোকে দৈনিক 5টা করে দিব। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসায় পড়বো। এটা আমার আব্বু এবং আমার ফ্যামিলি কথা, আমার ভাই ব্রাদার বলতেছে। জি, আপনার ভাই বোন কতজন ছিল? আমরা 5 ভাই 2 বোন। ভাইদের মধ্যে আমি 4র্থ নম্বর। আচ্ছা, বাবা কি করতেন? বাবা ছোট করে একটা ব্যবসা করতো, তোলার ব্যবসা, কটন। আচ্ছা, তোলার ব্যবসা করতো। তো বাই দ্য ওয়ে, তো আচ্ছা ঠিক আছে, আমি রূপ করে গেলাম। তো পড়তেছি হঠাৎ আমি 1-1.5 মাস পরে আবার আইসা পড়ছি। আমি না মাদ্রাসায় পড়বো না, আমি আবার স্কুলে পড়বো। আচ্ছা, তো যাক আমাকে স্কুলে ভর্তি করাই দিছে। তো আমি ক্লাস 3 থেকে ভর্তি হই। তো এই 3 ক্লাসটা আমার খুব কম বেশি মনে নাই। আমি 3 ক্লাসটা আমি জানি আমার 3-তে ভর্তি করে দিছে। যাক, এমন করার পরে আমি 3 কমপ্লিট করে ক্লাস 4-এ গিয়ে ভর্তি হলাম। কিন্তু হ্যাঁ, আমি আগে বলে রাখি ভাইয়া, আমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম না, আমি একটু অ্যাবনর্মাল স্টুডেন্ট ছিলাম। তো আমার ক্লাস 4-এ ভর্তি হলাম। 4 থেকে মনে আছে কম বেশি পুরোটা। তো 4-এ আমাদের লাইফটা খুব কষ্টের দিন তার কাটছিল। আমার যদিও আমার বাবা ব্যবসা করতো, আমার বাবার ব্যবসা অনেকটা কি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে গা। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন মেবি আপনার ওই সময় 98। তো 1998 সালে আমি আমি ওই সময় ক্লাস 4-এ পড়ি। তো ওই সময় আমি পড়তেছি, আমাদের ফ্যামিলিগত খুবই ড্যামেজ। তো আমার ভাই ব্রাদার কাজ করতো, কম বেশি করতো, কিন্তু আমার ভাই ব্রাদার টাকা পয়সা তেমনটা দিত না ফ্যামিলিকে, কেউ দিব না। তো যাই হোক, আমার ফ্যামিলির মধ্যে আমি একই পড়াশোনা করতাম। তো আর আমার যে 2 বোন, এর মধ্যে যে বড় বোনটা আছে ওর বিয়ে হয়ে গেছে আমি ছোট থাকতেই। তা আমার যে সেকেন্ড বোনটা আছে, ওই আবার আমার ফ্যামিলিটি একটু হেল্প করতো। আচ্ছা, অনেকটা হেল্প করতো। তো কেমন করতো, কেউ কাজকর্ম করতো না। আমার বড় বোনটা ক্লাস 9 পর্যন্ত পড়ছে। তো আমার বড় বোন, ওই বোনটা মানে মাঝারো বোনটা, সে ডাল বাড়তো ভাই। আমাদের এমনও কষ্ট দিন গেছে, ডাল ভেজে ডাল বিক্রি। ডাল, হ্যাঁ না, ডাল আনতো, আব্বা ডাল আনতো, 5 টাকা 10টা ডাল এনে বাড়তো। ভালো অনেকগুলো বড় হতো, মানে অনেকগুলো হতো আর কি। এগুলো ডাল আনতো, আমরা 1 বেলা খাইতাম, 2 বেলা 3 বেলা খাইতাম, এই খাবার দিই, এগুলি খাইতাম। তো এক পর্যায়ে আমি পড়াশোনা করতেছি। তো যাই, তো আমি যখন ক্লাস 4-এ পড়ি, ওই মুহূর্তে আমাদের এই দুর্দশা আমি আমার চোখে দেখছি। তারপর আমার ফ্যামিলি স্কুল আমি প্রাইভেটে পড়তাম। যখন স্কুল তো পড়তাম প্লাস আমি প্রাইভেটও পড়তাম। তো আমাদের স্কুলে এক ম্যাডাম থাকতো, ওই ম্যাডামে প্রাইভেট পড়াইতো। আমার মনে আছে যে প্রাইভেট পড়তাম, আমি বেতন দিতাম 50 টাকা। আমার প্রাইভেট খরচ প্রতি মাসে 50 টাকা। তো ওই ম্যাডামের কাছে আমি প্রাইভেট পড়তে যখন যাই, তখন ওই সময় লাঞ্চের টাইমে আমি পড়তে গেছি। তো ওনার বাসায় গেলাম। তো ওই ম্যাডামের নামটা আমি ফেস করতেছি না, আমি প্রাইমারি স্কুলের টিচারের কথা বলতেছি ম্যাডাম গেছে। তো ওই ম্যাডাম যাওয়ার পথে আমাকে বলতেছে, মামু তোর বেতন কোথায়, তোর বেতন তো হয়েছে। তো আমি ম্যাডামকে বলতেছি, ম্যাডাম আমার তো বেতন আব্বা দেয় নাই। আমি আব্বা বলি আর কি, আব্বা তো বেতন দেয় না, করছে পরে দিব। তো ওই ম্যাডাম বলতেছে, তোর টাকা দিতে পারোস না, তো পড়ালেখা খরচ কিসের জন্য, যা পড়াশোনা টাকা নিবি, তারপর পড়তাবি, এর আগে তোর পড়াবো না। তো খুব কষ্ট করে বাসায় এসে বললাম, আইসা আমি আব্বা দেখে, আব্বা এরা সবাই খাওয়া দাওয়া করতেছে। ওই মুহূর্তে আমি আব্বাকে প্রশ্ন করলাম, আব্বা আমি তো পড়তে গেছিলাম, আমার তো ম্যাডাম তো তারাই দিছে, আমার ম্যাডাম পড়াইবো না, টাকা না দিলে পড়াইবো না, মনে কর এনতেন কথা বলতেছে। তো ওই মুহূর্তে আমার আব্বা কি করে দিছে, 50 টাকা কোনো কষ্ট ওই মুহূর্তেই আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপর আমি 50টা নিয়ে আবার ম্যাডাম কাছে গেলাম। তো ম্যাডাম কাছে দেওয়ার পরে ম্যাডাম দিলাম। তো ম্যাডাম আবার পড়াইলো। তো এমত অবস্থায় আমি করতে করতে ক্লাস 4-এ উঠলাম। 4-এ কমপ্লিট করলাম, আমি ক্লাস 5-এ গেলাম। তো করোনা অবস্থা পরে 5-এ উঠলাম। 5-এ আমার রুল হলো, তবে একটা ক্লিপ করছিলাম, আমার ক্লাস 4-এ ছিল 54 নাম্বার রোল নাম্বার। তো 5-এ যখন আমি উঠলাম, আমার রুল আসলো গিয়া 11।
তো 11 আসার পরে তো যাক আমি 5 ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পরে তো এখন তো আমার প্রাইভেট পড়তে হবে, কারণ ওই সময় সরকার বই দিত। ওই সময় আমরা বই পাইতাম, কারণ এখনো দেয় প্রাইমারি স্কুলে বই তো সবার জন্য উন্মুক্ত। তো বই দিত, আমি বই পাইছি। তো বই পাওয়ার পরে যাক পড়তাছি, ভর্তি হলাম। এখন তো আমার প্রাইভেট পড়তে হবে। এখন আমার আব্বার এমন একটা অবস্থা হয়েছে যে আমার আব্বা প্রাইভেট খরচ চালানোর মতো কোনো স্কোপ নাই। কিন্তু আমার যে বড় ভাই আছে ওরা দিতে পারতাম, হেল্প করতে পারতো, কিন্তু ওরা দেয় না কিছু, যে একমাত্র ওদের ব্যাপার। তো দেয় না তো অবস্থা আমি আব্বাকে বলতেছি, আব্বা এখন তো আমার প্রাইভেট পড়তে হবে, এখন তরম করতে হবে, আমি কি করবো? তো আব্বা বলতেছে না এখন কি বলবো, আমার তো টাকা পয়সা নাই, আমি তোকে কিভাবে দেবো? তো যাক আমি ওই সময় মনোনয়ন করলাম যে আমি যত কষ্ট করতেছি, কষ্টের পরই সফলতা আসে। তো পড়তেছি কষ্ট করে, আমাকে দিচ্ছে না। তো এক পর্যায়ে আমার যে বড় ভাই, সবার বড় ভাই, তো হঠাৎ সে আমাকে একটা অঙ্ক গাইড বই কিনে দিছে। তো না তুই গাইড বই দা পর, প্রাইভেট পড়তে হবে না। আচ্ছা ঠিক আছে, তো আমি গাইড বই দিয়ে পড়ি, সমস্যা কি? আর ওই সময় আমি ভালো ড্রেস পরতে পারি না। আমি ওই সময় ভালো ড্রেস, আমি লুঙ্গি পরে ক্লাস করতে যেতাম। লুঙ্গি পরে সবাই তাকায় থাকতো, তুই লুঙ্গি পরে, আর জুতা তো ছিলই না আমার। আমি ক্লাস করতাম। তো করার পরে যাই যাক ক্লাস 4-5 পরীক্ষা কষ্ট করে দিলাম। আর ওই সময় আমাদের স্কুলে বিকৃত সিস্টেম ছিল, যাদের রুল 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু আমি এর মধ্যে 1 থেকে 10, কারণ আমার রুল তো 11 ছিল, আমি কিভাবে বিক্রি দেবো? তো যাক এমন করার পরে এমত অবস্থা, কষ্ট করে প্রাইভেট করতে পারলাম না, গাইড বইতে নিজে কন্টিনিউ করে গেলাম। 5টা কমপ্লিট করলাম, পরীক্ষা দিলাম। তখন আমার রুল আসছে 13, 11 থেকে আরো 2 বাইরে গেছে গা। তো রুল 13 আসছে। তো যাক বাসায় বললাম, হ্যাঁ পাস করছি বাবা। তো পাস করার পরে এখন তো আমার হাই স্কুলে যেতে হবে। তো এবার ক্লাস 6-এর কথাটা বলি। ক্লাস 6-এ আমি আমাদের এলাকা, পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ ডাকেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ, ডাকেশ্বরী হাই স্কুল, এখন বর্তমানে ডাকেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ। এখন বর্তমানে আমি যখন ছিলাম ডাকেশ্বরী স্কুল ছিল। তো এখন ভর্তি হতে হবে। তো ভর্তি হতে হলে ওই সময় ভাই 2001 সালে আমি হাই স্কুলে গিয়ে ভর্তি হই। তারপর আমি যাওয়ার পর এখন তো আমার ভর্তি হতে হবে। তো আমার আব্বার অবস্থা খুবই করুণ অবস্থা। আব্বা আমাকে উৎসাহ দিত, বাবা কি করবো, আমি বুঝি আমার আব্বার অবস্থা। আবার তো এত প্রেশার ক্রিয়েট করতে পারি না। আবার আমি কিভাবে ভর্তি হবো? হ্যাঁ ঠিক আছে ভর্তি হো। তা দেখ অনেকে হাই স্কুলে ভর্তি কত। তো আমি স্কুলে গেলাম, যাওয়ার পরে টিচারটা জিজ্ঞেস করলাম ভর্তি কত? তোমার ভর্তি প্রায় 350 প্লাস, আমার মনে হচ্ছে 350 প্লাস, আর বেতন হচ্ছে 16 টাকা না 14 টাকা করে মেবি, এর মধ্যেই। 2001 সালের ঘটনা। তো এমন করে আমি আব্বাকে প্রশ্ন করলাম, আব্বা এই অবস্থা এত টাকা তো বাবা আমার দেওয়া সম্ভব না। আমি কইছি তো আমি লাইব্রেরির মধ্যে যোগাযোগ করছি যে অর্ধেক টাকাতে ভর্তি হলে পারবে। আচ্ছা ঠিক আছে অর্ধেকটা ভর্তি হ। তো ভর্তিতে গেলাম, অর্ধেক টাকা গেলাম, অর্ধেক টাকা ভর্তি হলাম। মেবি এই টাকা যতটা হয়েছে প্রায় অর্ধেক টাকাতে ভর্তি হলাম, প্রায় 250 টাকার মতন দিয়া, বেতন মতন দিয়া। তো ভর্তি হওয়ার পরে তো এমনি ক্লাস কম করতাম। হ্যাঁ আমি এটা ভাই স্বীকার করি, বলছি আমি পড়াতে একটু অমনোযোগী ছিলাম, তা ক্লাস কম করতাম। তো আচ্ছা ঠিক আছে এমন করতে আমার অনেক প্রাইভেট পড়তে হবে, স্কুলে ভর্তি হয়েছে, স্কুল থেকে ভাই বই দিছে, কিন্তু গাইড বই তো আমার নিজের কিনতে হবে। আর না ওই সময় হাই স্কুল থেকে বই দিত না। ওই সময় আমার বই কিনতো, এখন এসে হাই স্কুল থেকে বই দেয় উন্মুক্ত সবার জন্য। তো বই কিনলাম, পুরান বই কিনলাম, এটা কিনলাম, এখন প্রাইভেট পড়তে হবো। তো আমাদের পার্শ্ববর্তী এলাকার পাশেই আমি এক জায়গায় প্রায় ভর্তি হলাম। তো উনি আমাকে অল্প টাকায় পড়াইতো ফ্রি। যাক আমি যত আমার সমস্যা, কারণ সমস্যাগতগুলো সমস্যা নাই, আমার সমস্যা আমি তাকে ফেস করছি টিচারকে। তো ফেস করলাম, ঠিক আছে ওয়েল ডান। তো পড়াইতো আমাকে। তো এমন করার অবস্থায় তো আমার ক্লাস 6-এর ফার্স্ট প্রথম সামরিক পরীক্ষা। আমার এই কথাটা আজীবন মনে থাকবে ভাইয়া, কারণ প্রথম সামরিক আমার লাইফের ফার্স্ট হাই স্কুল পরীক্ষা। তো ওই সময় তো আমার ওই যে বকেয়া বেতনগুলো আছে, বকেয়া ভর্তিছে, ওগুলো পরিশোধ করতে হবে। তো আব্বা বলতেছে, আব্বা আমি তো পরীক্ষা দেবো। তো আব্বা বলতেছে কত টাকা এই সামতে এই টাকাগুলো, বললাম আগে টাকা পাইতো। বাবা আমার তো তোর টাকা নাই, আমি তোকে কিভাবে দেবো, তোর টাকা নাই। তো আমি পরীক্ষা, তাই না, পরীক্ষা কে দেবে, পরীক্ষা কিভাবে দিবে? তো এমন অবস্থা কি করলাম, তো আমি বাবা আমার পাশে তো আমার এলাকায় একজন মিস্ত্রি কাজ করতো, আমি তো পড়ালেখা সাইডে দিয়া আমি তো মিস্ত্রি কাজ করি। তো আমাদের এলাকায় আইসক্রিম বিক্রি করি, আমি আইসক্রিম বিক্রি করি। একটু ক্লিপ করছিলাম আমি, না আমি 6-এর আগে আমি আইসক্রিম বিক্রি করতাম, আমাদের আত্মীয়, আমি আইসক্রিম বিক্রি করতাম। ইভেন মিস্ত্রি 5-6টা পাইতাম, খুব ভালো লাগতো। কিন্তু ফ্যামিলি কোথাও আর কত কষ্ট করুন, কিন্তু আমার পড়াটা ছিল, পড়াটা চালিয়ে যেতাম। হ্যাঁ আমি মা বাবাকে আই লাভ ইউ, আমার বাবা আমি সবসময় ভালোবাসি। আমি আদৌ পর্যন্ত আমার আম্মুর কাছ থেকে আমি একটা আইসক্রিমের টাকা পাইনি, এখনো পাইনি। তো যাক, তো 6-এ আবার বলতেছে কি, টাকা তো বাবা পাওয়াই নাই, তো পরীক্ষা দিতে পারবি না। ওকে পরীক্ষা দাও। তারপরে আমি করতে করতে তো পরীক্ষা দিন অলরেডি কমপ্লিট। তারপরে আমি শুয়ে পড়লাম রাতের 1টা বাজে। আমার আব্বা বলে, মামুন তুই তো পরীক্ষা, কিন্তু আমার আম্মুর তো টাকা ছিল, আম্মা দিতে পারতো। তো আব্বা কইতে যে টাকা পা করছে, মামুন তুই তো পরীক্ষা দিতে পারবি, তো ওঠ। রাতের 1টা বাজে বলো, আমার মনে আছে ক্লাস 6-এ পড়ি। আমি তো মহা আনন্দ, কি করে আব্বা আমি পরীক্ষা দিতে পারবো।
তো আমার বিশ্বাস হলো, হ্যাঁ পরীক্ষা দিতে বাবা ওঠ। তো আমি রাইতের 1টা বাজে উঠে আমি পড়া শুরু করলাম। আমার এত ভালো লাগছে যে আমি লাইফে প্রথম পরীক্ষা দেবো ক্লাস 6-এ। তো যাক পরীক্ষা ওঠার জন্য প্রিপারেশন নিলাম। তো ওঠার পরে পড়তাছি, তো যাক সকাল হলো, পরীক্ষা দিতে গেলাম। ওই পরীক্ষা একই অবস্থা, জুতা মোতা সব ছিঁড়া, কারণ এমন তো সামর্থ্য অ্যাবিলিটি নেই। তো যাক আমি প্রথম সামরিক পরীক্ষা দিলাম। তো পরীক্ষা দিতে গেলাম, একটা পরীক্ষা দিলাম, এমন করে আমি সবটি পরীক্ষা দিলাম কষ্ট করে। আমি হাই স্কুলও আমি পঞ্চ পড়ে গেছি। আর এটা ভাই জানেন হাই স্কুলে একটা ফর্মাল ড্রেস থাকে, আমাদের ড্রেসটা ছিল আকাশি কালার। তো এই ড্রেসটা আব্বা আমাকে কোনো মতে বানাই দিয়েছে আমার মনে আছে। তো ড্রেসটা খুব কম দামি একটা কাপড় ছিল, ছিঁড়া যেত, আমি সিলাই মিলে পিনতে যাইতাম। তো নিজেকে লজ্জাবোধ করতাম না, যাক এটা আমার ভাগ্য ছিল আমি করে যাই। হ্যাঁ, তারপর এমন করার পরে আমি হাই স্কুলে পরীক্ষা দিলাম। এমন করতে করতে আমি ক্লাস 6টা পাড়ি দিলাম। 6 পাড়ি পরে তো আবার 7 উঠলাম। তো 7 ওঠার পরে 7টা কোনো মতে পাশ করলাম ভাই। মানে আমি আগেও বলি ভালো স্টুডেন্ট ছিলাম না, কোনো মতে পাশ করলাম। পাশ করে আমি ক্লাস 7 উঠলাম। তো 7-এ আমি স্কুলে ভর্তি হলাম। ওই একই দশা, আমাদের দুর্দশা, অভাব কাটে না। আব্বা বলতেছে কষ্ট করে আমি পড়াশোনা কর, দেখবি এক পর্যায়ে তোর সফলতা আসবেই। তো আমি 7-এ উঠলাম। 7 ওঠার পরে তো এখন তো আমার আবার বই তো সব কিনতে হবে আমার। তো বই আমি ওই হাই স্কুল থেকে কেউ কাছ থেকে বই ধার নিছি, কেউ তো অল্প টাকাতে কিনছি, কিনার পরে 7-এ পড়তেছি আমি। তো 7-এ ভর্তি হলাম। পড়ালের প্রতি যাক ওই আগের মতো দুর্দশা, অর্ধেক টাকাতে ভর্তি হলাম, পরীক্ষা হ্যান ত্যান এমন করার পরে হঠাৎ আমাদের একটা দুর্দশা চলে আসলো আমাদের পুরা অল গোষ্ঠীর মধ্যে, যেটা ডিসেন্ট অল মেম্বার্সের মধ্যে ঘটে। যাক এটা আমি বলতে চাচ্ছি না, কোনো একটা ঘটনার ফলে আমি ওই সময় ছোট, এটা 2002 সালে আমি ক্লাস 7-এ পড়ি। তো আমাদের এলাকার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে পড়ে, আমাদের বংশগত যত ফ্যামিলি আছে এলাকার মানুষ কি করেছে তাকে তারাই দিছে। তারা দেওয়ার পরে আমার আব্বুও চলে গেছে যেহেতু বংশ, কিন্তু আমি চলে যাইনি, কিন্তু আমি আসি, আমি যাইনি, আমি আসি। আমার ছোট ভাইটা আছে এবং আমার বড় যেটা আছে আর আমার আম্মু আছে, এই করে ফ্যামিলি থাকতেছি। আর যাক এখন ওই অবস্থা, এখন তো আব্বা তো আমাকে টাকা দিতে পারবে না। তো সম্পূর্ণ পড়া আমার স্টাডি একদম পুরো অফ। আমি 7-এ আর পড়তে পারতাছি না, পরীক্ষা দিয়ে প্রাইভেট পড়তেছে, কারণ টাকা দিতে হবে, টাকা ছাড়া পড়া নেই। ঠিক আছে, তো যাক এমন করার মাধ্যমে পড়তেছি। তো আব্বা অন্য জায়গায় ছিল সবাই, আব্বা আমি কিভাবে পড়াশোনা করবো, আমাকে প্লিজ আমাকে কিছু হেল্প করেন। কয় আমি বাবা কিভাবে টাকা দেবো, আব্বা অন্য জায়গায় বলতেছে। তো এমন আমার বড় ভাই যে ছিল কয় আমার একটা উৎসাহ, যে তুই পড়াশোনা করতে থাও, টাকা দিব। তো এমন করার আমি আবার পড়ার মধ্যে ঢুকছি, ওই দুর্দশা অবস্থা, ডিজাস্টার যে টাইম 2002 সালে। তো এমন পড়তাছি পড়ার মাধ্যমে দেখি আমার বড় ভাই টাকা দেয় না, বড় ভাই শ্বশুর ভাই ছিল টাকা দেয় না। তো এমন করার পরে তো টাকা পড়াটা স্টপ থাকতো। তো ওই মতো অবস্থা, ওই 2000 সালটা ছিল, ওই সময় খুব শীত। আমার যে ঘটনা, আমি যে একটা হতাশাগ্রস্ত ছিলাম। কিন্তু আমার বড় বোনের জামাই খুব ভালো একটা বিজনেসম্যান ছিল, খুব টাকা পয়সা ছিল, ব্যবসা চলে। কিন্তু আমার বড় বোনের জামাই, ইভেন আমার বোন আমাকে একটা বার হেল্প করে নাই, যে মামুন তোর এই অবস্থা, তুই কিভাবে পড়াশোনা, আমাকে কোনো খোঁজ খবর লয় নাই। কয় না একটা বেলা খাবার খেয়ে যা, তোরা একটা বেলা খাবার খেয়ে যাওয়ার বলবেন, দেখ এটা আমাকে বলে নেই। তো এমন করার পরে আমি গিয়া লাস্ট পর্যন্ত আমার একটা জুতা ছিঁড়ে গেছে, আমি পঞ্চজুতা পড়তাম। আমি আমার বোনকে বলছি, আমার দুলাভাইকে বলিনি, আমার তো জুতাটা ছিঁড়ে গেছে গা, আমাকে কি একটা জুতা কিনে দিবা। তো এমন করে আমার জুতা না কিনে দিয়া ওর হাজবেন্ডের একটা ছিঁড়া জুতা দিছে। তো আমি পিনছি। তারপর আমার জামা পরে ফ্যান ছিল না, ফ্যান হয়ে গেছে, আমার একটা প্যান্ট দিছে কি, আমার বোন জামাটা খুব হেলদি, আমাকে ওর ফ্যানটা আমাকে দিছে। আমি ওর ফ্যানটা কিভাবে পরবো, ওর ফ্যানটা তো আমি পড়তে পারতাছি না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর নতুন আরো একটি ইউটিউব চ্যানেল, যেখানে তো ঈদের মধ্যে 2002 সালে ঈদ, আমার দুলাভাই আমার বোন জামাই বললো না যে মামুন, আমার কথা বলে আমার নট অনলি আমি না, আমার ছোট ভাই যা আছে, মামুন ঈদের সময় শ্যামাই খেয়ে যাইস, সিধা আইস। ওইসব ছোট ছিলাম ভাই, 2002 সালে ছোট ছিলাম, যে 50 টাকা ঈদ সালামি কেউ জানে। তো এমন করতে করতে যাক প্রায় ডিসেম্বর পর্যন্ত চলে আসলো। তো আমার বার্ষিক পরীক্ষা 7 অঙ্ক হলো, কোন একটা ওয়েতে আমাদের এই সমস্যাটা দূর হলো। তো সবাই আমার বংশধর, আমার আব্বা আবার বাড়িতে চলে আসলো। কিন্তু আসলে কি বাবার তো ওই ব্যবসাটা আগের মতো নাই। তো এমন করার পরে ওই যে আমি কি করি, ওই যে আমাদের গাছে বড়ি হতো, বড়ি বিক্রি করি, এটা করি, 5 টাকা যা আসতো এটা করতাম। আর আমার যে একটা টিচার ছিল, প্রাইভেট টিচার, উনি আমাকে সেক্রিফাইস করতে আমাকে 100 টাকার বিনিময়ে পড়াইছে। তো আমি টাকা দিতে পারতাম না, কয় মামুন, উনি বলতো তুমি পড়াশোনা করো, সমস্যা নেই। তো যাক এমন কষ্টের মধ্য দিয়ে আমি ক্লাস কি করলাম, 7টা কমপ্লিট করলাম 2002 সালে। 2003-এ গিয়া আমি ক্লাস 8-এ গিয়ে ভর্তি হলাম। তো এটে পড়তেছি, ওই একই দুর্দশা, আব্বার কোনো টাকা নাই, কিছু নাই। তো ওই কষ্ট করে পড়তেছে, আব্বার যতটুকু ততটুকুই। আর আমার সমস্যা আমি টিচারদের বলি, স্যার আমার এই সমস্যা। আর জুতা আমি গুণাটা ছিঁড়ে পড়তাম,
মানে গুণা দিয়ে, জুতা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। গুণাটা ছিঁড়ে দিত। আর জামা খুব আমি শিলে পড়তাম, শিলে যাইতাম। তো যাওয়ার পরে যাইতাম ক্লাস করতাম, ওই একই দুর্দশা চলতেছে। ক্লাস 6 আমার মনে আছে, আমি যখন এটা পরীক্ষা দিতে যাই, আমাদের ওই সময় 2002 সালে জেএসসি পরীক্ষা কারো ছিল না, 2002 এখন তো জেএসসি চলতেছে। তো যাক এমন পড়তাছি, তো এই কষ্ট করে আমি ক্লাস 8 পরীক্ষা দিলাম। ওই টিচারের আমার স্যাক্রিফাইস করছে, আমি পুরো বেতন দিই না। আর এমনি তো আমি মনে করেন এই সিরাফারা জিনিস পেয়ে যাচ্ছি, ওই জুতা ছিঁড়া যেত গা, তো আমি দৌড়তে আমার এমনও দিন গেছে ভাইয়া, জুতা যখন ছিঁড়া যেত গা, ওই জুতা ছিঁড়া যেত ইভেন আবার সিলাইতাম ওই রাস্তার মধ্যে করার মতো, গুণাগুলো আমার পায়ের মধ্যে লেগে যেত গা। তো এমন করতে করতে এক পর্যায়ে দেখি আমার চোখে, আমার দূরে যাইতাম, তার মানে স্কুল দূরে যাইতাম তাড়াতাড়ি ছিঁড়া জায়গা, এমন করতে দেখি আমার নখ উঠে গেছে গা, রক্ত ব্লিডিং হচ্ছে, মানে ওই যে গুনার একটা খোঁচা লাগিয়া। তো এমত অবস্থায় পরীক্ষা দিলাম। তো মহান আল্লাহ তাআলা এর মধ্যে আমি 8টাও কমপ্লিট করলাম, আল্লাহ তাআলা 8টাও আমার বাগর রাখছে। তো 8টা কোর্স কমপ্লিট করার পর এখন ক্লাস 9-এ। তো 2003 সালে আমি 9-এ পড়ি। তো 9-এ পড়ার পরে তো 9-এ সে একে ভর্তি হবো, এখন কিসে, আমার আব্বা যে ব্যবসা করতো, তো আমি আব্বাকে বলতাম, আব্বা আমি কিভাবে পড়াশোনা করবো, কোন সাবজেক্ট নিয়ে পড়বো, আই হ্যাভ নো নলেজ। তো আব্বা বলতেছে কি যে তো কমার্স নিয়ে পড়, কমার্স নিয়ে করলে ব্যবসা করতে পারবি। আমি আচ্ছা ঠিক আছে ওকে আব্বা, আপনি যেহেতু বলছেন না, তো আমি কমার্স নিয়ে পড়বো। তো যাক স্কুলে আমি 2003 সালে কমার্সের ক্লাস 9-এ ভর্তি হই। তো 9-এ ভর্তি হওয়া মানে কি, পড়ার প্রেশার আরো বাইরে গেছে গা। ম্যাথ তো আগে তো শুধু ম্যাথ করতাম ইভেন, আর ইংলিশ প্রাইভেটটা পড়তাম। আর ইংলিশ প্রাইভেট আমি পড়তাম, ওই এক টিচার ইংলিশ আমি পড়তাম, নিজে পড়তাম, আমি টাকা দেবো কইতে প্রাইভেট পড়লে। ক্লাস 9-এ উঠলাম। তো 9-এ ওঠার পরে ম্যাথ টিচার তো আগে টিচারে হারাধন কর, আমার শ্রদ্ধেয় টিচার, ওনার উচিলে আজকে এই পর্যায়ে আসছে, ওনার অবদান 50% আছে। আমার বাপ তো আছে, বাবা তো বেস্ট। তারপর ক্লাস 9-এ উঠলাম, ওঠার পরে আরো পড়া চাপ বেড়ে গেল, ওই একই দুর্দশা, আমাদের দুর্দশা শেষ হয় না। তো এমন করার পরে পড়তেছি, আবার আমি বললাম আব্বা এখন তো একটা টিচারের কাছে পড়তে হবে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং টিচার। এতদিন বলছে অ্যাকাউন্টিং টিচার না পড়লে, কারণ কমার্সের পরিচিত অ্যাকাউন্টিং, ফিনান্স, প্রাইভেট পড়তে হবে। তো আব্বা বলতেছে এটা কিভাবে করবি, এটা তো পারতি, আচ্ছা ঠিক আছে পড়স না, দেখা যাক, এমনি পড়তে থাক। তো আগের মতো পড়তেছে, আব্বা যা পারতো তাই দিত। আর আমার সমস্যা হলে আমি টিচারদের ফেস করতাম, আর টিচারদের ফেস করতাম, টিচার আমার একটু স্যাক্রিফাইস করতো, অবশ্যই করতো, এটা আমি অস্বীকার করবো না। তো এমন করার পর ক্লাস 9-এ পড়তেছি, এটাও পড়তেছি। তো এমন করার পরে আমার আব্বা যথেষ্ট হেল্প করছে। তারপর হ্যাঁ ভাইয়া, আমাদের তো ফর্মাল ড্রেস ছিল, আমি আগেও বলছি। ক্লাস 9-এ আমি যখন পড়ি তখন আমার একটা ড্রেস আকাশি কালার, আমার ফর্মাল ড্রেসটা নষ্ট হয়ে গেছে গা। এখন তো আমার ড্রেস দরকার, আব্বাকে বলতেছে আব্বা আমাকে একটা ড্রেস কিনে দেন। আব্বা বলছে বাবা এখন তো আমাদের টাকা নাই, আমি কিভাবে দেবো। আব্বা ঠিকই বলছে। তারপর আমার যে ছোট বোনটা আছে, ওর বিয়ে হয়ে গেছে 2001 সালে আবার হয়েছিল। তো ওর বোন, আমার ছোট বোনের জামাই, সে আবার একটা পরিবহন কোম্পানিতে জব করতো, গাড়ির। এটা হচ্ছে সেতু পরিবহন, নারায়ণগঞ্জের মধ্যে খুব পরিচিত সেতু পরিবহনের ড্রেসটা ছিল ঠিক আকাশি কালার, কিন্তু আপনার পকেটের মতো মনোগ্রাম থাকতো, লেখা থাকতো সেতু পরিবহন। তো ওই ড্রেসটা পরে আমি 9-এ যাওয়া শুরু করলাম। তা আমাকে সবাই স্কুলে ব্যাগ দেয়, এই সেতু পরিবহন, কিরে সেতু পরি, ওই সেতু পরিবহন, কারণ আমাকে সবাই ব্যাগ লাইতো। আকাশি কালার কেন, সেতু পরিবহন লেখা থাকবে। আমি আমার শরমটারে ডাকার জন্য বলতাম, আমি দিস ইজ মাই স্টাইল, এটা বলতাম, এটা আমার স্টাইল। আমি খুব কানতাম, মনে মনে কানতাম, অনেক কান্না আসছে ভাইয়া, কিন্তু বলতে পারতাছি না, কানতাম। আমি বলতাম দিস ইজ মাই স্টাইল, এমন করতাম। তো যাক মানুষের শরম গাইতাম, তাদের আমি মনে করতাম তার শরমে কি আসে যায়, আমার কি আসে যায়, আমি পড়তেছি। যাক এমন কমপ্লিট করার পরে কষ্ট করে আমি ক্লাস 9-এ পরীক্ষা দিলাম। 9 থেকে আমি ক্লাস 10-এ উঠলাম। 10-এ ওঠার পরে 10-এ ওঠার পরে আমি 10-এ তো আর তো কোনো বই নেই, একই বই পড়তে হবে। ক্লাস 10-এ 9-এ যা বলছে 10-এ, তো 10-এ পড়তেছি, ওই একই দুর্দশা। তো আমি একটু ম্যাথে ভালো ছিলাম, আর ইংলিশ তো আমি রিডিং পড়তে পারি, আর মুখস্থ বিদ্যা বেশি আমার। আই হ্যাভ নো নলেজ গ্রামাটিক্যাল রুলস, আমি ইংলিশ টিচারও পড়িনি। তো এমন করবার ক্লাস 10 পড়তাছি। তো করার মাধ্যমে আমি খুব চিন্তা আছি যে আমি কি আল্লাহর কাছে তো আমি দোয়া করি, আল্লাহ আমি যদি আমি মেট্রিক পাস করলাম, যদি আমি ইংলিশ পাস করি, কারণ আই এম উইক ইন ইংলিশ সাবজেক্ট। তো যাক কোনো মতে এমন কমপ্লিট করলাম। তো এমত অবস্থায় আর টিচার তো কম বেশি দিতাছি, আর ওই যে সিরাফার জিনিস পড়ে আমি যাচ্ছি। তো আমি যখন টেস্ট পরীক্ষা চলে আসলো 9-এ, ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিয়ে টেস্টে এল হলে তাহলে আমার ফর্ম ফিল আপ করতে হবে। তো 2004 সালে আমি কি করি, ফর্ম ফিল আপ করার পরে আমি পরীক্ষা দিলাম। আমি বললাম ভাই আগেও বলছি, আমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম না,
আমি যে মেধাবী ছিল তা না, আমি ব্যাট স্টুডেন্ট ছিলাম, মোটামুটি স্টুডেন্ট ছিলাম। তো আমি টেস্ট পরীক্ষা দিলাম। টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমি জানি আমি পাস করব। তো টেস্টের রেজাল্ট যখন দিল তখন আমি টেস্টে ফেল করছি 4টা সাবজেক্টে। আমার মনে আছে 4টা সাবজেক্ট। স্কুলের মতো হতো বা 2টা সাবজেক্ট পাস করলে অত তারা স্যাক্রিফাইস করে, বিবেচনা করা উঠাই দেয়, কিন্তু আমি তো গেছি 4টা সাবজেক্ট। আমার জীবনে এই ফার্স্ট দশা, আমার জীবনে কষ্টকারক আমি বুঝলাম শিক্ষা জীবনে কি। আমার জীবনে আমি অন্ধকার দেখতেছি, আমি 4টা কিভাবে গেলাম। ওকে, এমন গেলাম, আমি ফেল, মানে আমি পরীক্ষা দিতে পারবো না, আমি তো ফর্ম ফিল আপ করতে ফেল। আমার তো মনে করো আমাদের বাসায় পুকুর ছিল, আমি পাগল হয়ে গেছি, আমি ফেল করছি, আমি পরীক্ষা দিতে পারবো না, আমার বন্ধুরা পরীক্ষা দিতে পারবে। তা আমাদের এই পাগলের মতো আমাদের পুকুরে যেটা আছে, পুকুরে যে কচুরিগুলো এনে পরিষ্কার করতেছি, আমার কোনো সেন্স নেই। আব্বা বললে আমাকে কি হয়েছে, আমি তো ফেল করছি, আমার তো দিবে না, আপনি প্লিজ আব্বা আপনি একটু ম্যানেজিং কমিটি গিয়ে দেখেন না, আমাকে কি করে, আমার একটু সুপারিশ করে করে দেন। কোন ক্লাসে থাকতে এটা? এটা আমি যখন এই যে টেস্টে অ্যালাউ হইনি, ফেল করছি, এসএসসি পরীক্ষার টেস্ট এলাও হন না? টেস্টে অ্যালাউ হইনি, মানে আমি আবার বলছি আব্বা আপনি একটু দেখেন না কমিটি করে আমাকে একটু বিবেচনা করে দেয় কিনা। কিন্তু আব্বা গেছে, আমার নিয়ে গেছে, কমিটির লোক বলতেছে না আপনার ছেলে 4 পিস হয়ে গেছে, আপনার ছেলে পরীক্ষা দিতে পারবেন না। একবারে আমাকে একটা লাল কলম দিয়ে লিখে দিছে, যাও তুমি বাদ। ওকে ডান, আইসা পড়লাম, আমি নিয়ত করলাম আমি আমার পড়াশোনা করবো না, আমি ফেল করছি, আমি কষ্ট করে দিতে পারতাছি না। তো এমন করার পরে 2 মাস গেল। তো 2 মাস না, যখন টেস্টটা হয় নাই তখন কোনো ওয়েতেই ঢাকা স্কুলে একটা কারচুরি চলছে আমাদের স্কুলের মধ্যে, পরবর্তীতে যে গেছে তাড়াতাড়ি দিয়ে দিছে। আমি আর যাই নাই, কারণ আমাকে তো লাল কালিতে লিখেই দিছে। আমি আর এই জায়গায় দ্বিতীয়বার কেন যাব, বিবেচনা করবে না। তো আমি যখন শুনতে পারছি আমি স্কুলে গেলাম আব্বাকে নিয়ে, আমি যেখানে ওরা করছে আমি কেন পারবো না, আপনি আমার লাল কালিতে লিখে দিচ্ছে, আমি আসিনি, আপনারা পর দিয়ে করে দিয়ে দিচ্ছেন কেন। তো এমন করার এক টিচার বলতেছে তুমি অনেক কমিটির লোক ধরো। তো কমিটির লোককে দিলাম, কমিটির লোকটা কিছু বলতে পারলো না, তুমি খোঁজ খবর কেন রাখলে না। আমি দেখেন আপনার, আমি কেন স্কুলে খোঁজ খবর রাখবো, আপনারা তো আমার লাল কালিতে লিখে দিচ্ছে, আমি আর পরীক্ষা দিতে পারবো না, আমি আবার টেস্টে অ্যালাউ হইতে আবার আগামী বছর প্রিপারেশন নিতে হবে। তো এমন করার পরে ভাইয়া যাক, এমন করার পর আমার স্কুলে একটা বুঝ দিল যে মামুন থাক ভাইয়া, যাক বাবা তোমার যা হয়েছে। আমার মনে আছে আমার নূর মোহাম্মদ খান খোকা স্যার, সরকারি শিক্ষক, এখন বর্তমানে রিটায়ারমেন্ট, উনি বলতেছে তুমি আবার প্রিপারেশন নাও। তো এমন করার পরে বাসা আসলাম, আসার পরে একটু নিজের একটু কন্ট্রোল করলাম। তো করার পরে তো ওই সময় ভাই আবার একটু বলি, আমি একটু স্মোক করতাম ওই টেনশনে, স্মোক করতাম, মানে আমি দুর্দান্ত স্মোক করতাম, না আমার লাইফ শেষ। তো এমন করার পরে আমি এখন বর্তমানে স্মোক করি না। আসলাম, তারপর প্রিপারেশন না আবার ভর্তি হই। তো আবার গিয়ে 9-এ আবার গিয়ে সে ভর্তি হলো। আমাদের বেসটা 2টা ছিল, একটা হচ্ছে আরপি যেটা ইরেগুলার, আমি ইরেগুলার, আর যারা বর্তমানে রেগুলার। তো ইরেগুলারের মধ্যে প্রায় 15 থেকে 20 জন ভর্তি হয়েছে, এর মধ্যে আমার রোল নম্বর দিল 1 ইরেগুলার মধ্যে, আর রেগুলার তো চলতেছে ক্লাস কন্টিনিউয়াসলি। তো এর মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম যে যে আমি যে একবার ফেল করছি, তো এবার আমি একটু ভালো মতন পড়াশোনা করব, দেখি আমি পারি কিনা। তো আমার ওই আরপি থেকে আমার একটা লক্ষ্য ছিল যে আমি একটু ভালো পড়াশোনা করব। তো ওই পর যে আমার আব্বা একটু ওই সময় আমার আব্বা একটু কেয়ার হয়ে গেছে, কষ্ট করে আমার টাকা পয়সা দিত, না তুই পড়। তো এমন করার পড়তাম একটু ভালো, ওই সময় প্রিপারেশন খুব ভালো পড়তেছি। তো পড়ার মাধ্যমে আরপির মধ্যে আমার রুল হচ্ছে 1, তো ওই অনুযায়ী আমার একটু সুনামটা রাখতে হবে এই চিন্তা করতাম। তা রেগুলার স্টাফ আবার মিন করতো আরপি 1 হয়ে গেছে গা ইয়া করে, তাদের কথাই হোক না, তাতে কি আমার। তো এমন করতেছি, ভালো রেজাল্ট করতেছি ইনশাল্লাহ। তো আমি 1 থেকে 1 সম্মানটা রাখার জন্য আমি পরীক্ষা দিলাম আবার দ্বিতীয়বার টেস্টে আরপি হিসাবে। তো সবার মধ্যে আমি ফার্স্ট হইলাম, ওকে, ওইটা আমি ফার্স্ট হলাম, আর ওরা হইলো। তো আমি একটু ইমপ্রুভ, আমার টিচাররা জিজ্ঞাসা করতেছে মামুন দেখছ আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই ভালো করছ, হ্যাঁ এখন ফাইনালের জন্য প্রিপারেশন নে। তো আব্বাই বলছে আমি তো মহানন্দ, আমি টেস্টে আলো হয়ে গেছি গা। তো দ্বিতীয়বার টেস্টে আলো হলাম, ওকে ফর্ম ফিল আপ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে পরীক্ষা দিতে গেলাম, ফাইনাল পরীক্ষা, মেট্রিক পরীক্ষা। তো 2004 সালে কোম্পানি দেওয়ার কথা ছিল আমার, 1 বছর তেমনি লস হয়ে গেল গা। না 2004-9-এ ছিলাম আমি, হ্যাঁ 2005-এ আমি ফাইনাল পরীক্ষা দিতাম। তো সেকেন্ড টাইম আমি পরীক্ষা দিতে পারলাম না, তো 2000 পারলাম না। তা যাক আমি ফর্ম ফিল আপ করলাম দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করার পরে বোর্ড পরীক্ষা দিতে গেলাম। বোর্ড পরীক্ষা যখন ফর্ম ফিল আপ পরীক্ষা দিতে গেলাম, বোর্ড পরীক্ষাতে হ্যাঁ পরীক্ষা ভালো দিছি, প্রত্যেকটা পরীক্ষা আমার ভালো হয়েছে। কিন্তু
আমার যে ফার্স্টে আমার ইংলিশ পরীক্ষাটা ছিল ভাইয়া প্রথম। তো পরীক্ষা যখন দিতে যাই ভাই, এটা আপনারাও জানেন, আমরা সবাই কম্পিউটার পরীক্ষা দিছি। যখন আমরা ফাইনাল পরীক্ষাতে টিচাররা কোনো আমাদের একটা কি ইয়া নেয়, হাজিরা একটা খাতা আনে, যে লেখার পর ওই যে ওয়েবার পেজে খাতার মধ্যে একটা খাতার নাম্বার থাকে, এই খাতার নাম্বারটাকে আমার ওই যে অ্যাটেন্ডেন্স খাতার মধ্যে তুলতে হয়। আচ্ছা, তো ফার্স্টটা তুলছে, ওয়েল ডাল, পরীক্ষা ভালো হচ্ছে। সেকেন্ড পার্ট যখন ইংলিশ সেকেন্ড পার্ট হবে, ওই সময় যখন পরীক্ষা দেয়, আমি আমার সেকেন্ড পার্টের নাম্বারটা আমি আর লিখি নেই, আমি ওই ফার্স্ট পার্টটাই তুলে দিছি। হ্যাঁ, ওই ফার্স্ট পার্টটাই আমি তুলে দিছি। তখন টিচারে টিচার বলতেছে তুমি ভুলটা কেন করছো? আমি স্যার কোনো সমস্যা হবে? স্যার খুব তাকাই লইছে আমার দিকে, না না বাবা কোনো সমস্যা নেই, এটাই আমার একটা ভুল হয়েছিল। টিচার বললাম এটা সংশোধন করে দিতে পারতো। ওকে, যারা আমি তো ওই খাতার তুলি না, ওই এক খাতার নাম্বারে দ্বিতীয়বার তুলছি। তো যাক, টিচার যেহেতু বলছে ওয়েল, আমি তো পরীক্ষা ভালো দিছি। তো এমন করার পরে আমি টোটালি পরীক্ষা ফুল কমপ্লিট করলাম। ভাই একটা ফল্ট, ওই যে আমি যে এক নাম্বার একটু দূরে রেখেন, আমার রেজাল্টের মধ্যে আসতেছে, যে রেজাল্টটা দেন বলবো, যে ওই যে আমি একই খাতার নাম্বার 2বার তুলছি। টিচারকে বলছে, টিচার সংশোধন করেন নাই। টিচার বলছে ওকে বাবা কোনো সমস্যা নাই, কারণ টিচার বলছে আমরা স্টুডেন্ট, হইতেই পারে। তো এমন করে আমি মেট্রিক পরীক্ষা দিলাম। মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে তারপর এখন তো আমাদের 3 মাস সময় থাকে। 3 মাসের মধ্যে ওই 3 মাস অথবা 2.5 মাস সময় থাকে, যে এই মেট্রিক পরীক্ষার সময় বিভিন্ন পাইতাম, কাগজপত্র পাইতাম, স্কুল দাঁড়াই থাকতো সেন্টারের মধ্যে, যে 3 মাসে কম্পিউটার শেখো ইত্যাদি, এটা শিখো, এটা শিখো। তো আমি আমার আব্বাকে বললাম, আব্বা আমাকে কম্পিউটার শিখান, এখনই হয়েছে, আমাকে কম্পিউটার শিখান। কিন্তু আব্বা বলতেছে টাকা কইতে পারবো। কিন্তু ওই মুহূর্তে আমার আব্বার অবস্থা একটু মোটামুটি ভালো ছিল, তো আব্বা আমাকে শিখায় নেই। হ্যাঁ, আব্বা আমাকে না করেছে, না কম্পিউটার শেখা মানে না করা নাই, মানে চুপ থাকতো। কিন্তু আমার ফ্যামিলির মধ্যে আমি আদর স্নেহ কম পাইছি এই শিক্ষা জীবনে। আমার লাইফটি কোনো শিক্ষা জীবন নিয়ে ভাই, আমি কোনো গল্প লাভ স্টোরি বলতেছে, আমার লাইফের লাভ স্টোরি নেই, মানে আমার লাইফটাই শুধু স্টুডেন্ট লাইফ নিয়ে। আমি যখন ফোন দিয়ে এখানে এটাই বলছিলাম। তারপর আসলাম, আব্বা না বললো তো কি করবো, ক্লাস 10 পরীক্ষা দিলাম, মেট্রিক পরীক্ষা দিলাম, তো কি ওই যে অবসর লেজার টাইম ঘুরতাছি, বড়ি পরীক্ষা দেবো, ওই ঘুরি করি। তো ওই সময় আমার একটু স্মোক চলে, ওই যে অভ্যাসটা আমার ঘুরে গেছে গা, স্মোকটা আমার খুব করার মতন চলতেছে। তো এমন করার মাধ্যমেই এসএসসি আমি ওয়েটের যে রেজাল্টের জন্য ওয়েট করতেছি, এটা তো ওয়েট করার পরে তো শুনলাম রেজাল্ট পাবলিশ হয়েছে। তো রেজাল্ট দেখতে গেলাম চিটাগাং রুট, ভাই অবশ্যই নাম শুনছেন আপনি, চিটাগাং রুট একটা বড় মার্কেট, 4 তলায় গেলাম। যার পরে আমি আমার দেখলাম, রেজাল্টটা কি দেখি যে আমি এক সাবজেক্ট ফেল, আবার ফেল করছি ভাই। এক হয়েছে টেস্টে ফেল করছে, 1 বছর লস। অল বিষয়ে পরীক্ষা দিলাম, ইংলিশ পরীক্ষা দিলাম, এটাও ফেল। দেন এই রেজিস্টার নাম্বারটা দেন, রেজিস্টার নাম্বার দিলাম। তো উনি রেজাল্টটা দেখে কয় ভাই আপনি তো ফেল। উনি বলতেছে আপনি তো ফেল। বিলিভ কিবরিয়া ভাইয়া, প্লিজ বিলিভ ইজ অর নট, আমার লাগতেছে দুনিয়াটা আকাশটা আমার মাথার মধ্যে। আমি বাসায় কি আমি ওই সময় ডিসিশন আমি আমরা সুইসাইড করবো, আমি এই 5 তলা থেকে লাভ দেবো মার্কেট থেকে। তো যাই আমি খুব দুর্দশা দেখে আমি নামতাছি, অনেক হারতাছি। আমাকে ওই যে রেজাল্টটার মার্কশিটটা দিয়ে দিচ্ছে বার করে, প্রিন্টিংটা। তো আমি মিলে দেখি কি না এটা তো আমার নাম্বার না, হ্যাঁ এটা আমার নাম্বার কেন? আমি দৌড় ফেরে আবার গেছি, ভাইয়া এটা কার সিটটা দিলেন আপনি? আমি ফেল। ভাই ওই লোকটাই কমটা আমার বুকটা আমাদের হাত দিছে, ভাই আপনি এমন করতেছেন ভাই, আমার আপনি পাস করছেন, আপনার ভুল দিছি। আমি ভাই এমন ভুলটা মানুষ করে জানেন? আমার লাইফটাকে আপনি কি করতে লইছিলেন? আমি তো সুইসাইড করতাম। যাক ওই যে রংটা দিছে পরে থেকে, হ্যাঁ আমি পাস করছি, ওইটা আমাকে একটা ফল্ট একটা দিছে, ওই বুঝতে পারেনি। তো আমি পাস করছি ভাই 2000 সালে, আল্লাহ তাআলা আমাকে রাখছে, পাস করছি। আমার রেজাল্টটা আসছে 3.13 আউট অফ 5। হ্যাঁ 3.13, মানে বি গ্রেড পাইছি আমি। তো বি গ্রেড পাইলাম, আমার তো ভালো লাগতেছে, কিন্তু আমার ফ্যামিলি ভালো না, কারণ 3বার ফেল করা স্টুডেন্ট 3বার করে। তো আমার মনে আছে আব্বারে ফোন দিলে, আব্বা আমি তো পাস করছি। তা আমার মনে একটা আনন্দ কাজ করতো ওই সময়, একটু মনে যে আমি কলেজ করতে পারবো, আমি ভাবতে পারি যে আমি কলেজে যেতে পারবো। তো যাক এমন করে যাইতাম, আব্বার কাছে গেলাম, আব্বা মিষ্টি দিতে হইব, কিছু টাকা দেন না। আব্বা কি আর মিষ্টি টাকা দেন তোরে, যা এই পাস করা কয় 3 বছর একে গেল, 3 বছর পরে মেট্রিক পাস করছ। হ্যাঁ ঠিক আছে, এটা বলতেই পারে, হয়তো আব্বা একটু রাগান্বিত হয়ে বলতে পারে। তো মনে আছে আমি 50 টাকা নিয়েছিলাম আব্বার কাছ থেকে, 50 টাকা নিয়ে আমার বড় বোনের আমি মিষ্টি নিয়ে গেলাম।
নেওয়ার পর এই আমার মেট্রিক পাশের স্টোরি ভাই 2008 সালে আমি এসএসসি কমপ্লিট করতাম, যেই পাশ করার কথা 2006 সালে পাশ করলাম আটে গিয়া, কিন্তু আমি হাল ছাড়ি নেই। তো যাক, এখন আমার কলেজ লাইফ, তো বিভিন্ন জায়গায় কলেজ ঘুরতাছি। আমাদের স্বনামধন্য কলেজ আপনারা নাম শুনে থাকবেন, নারায়ণগঞ্জ গভর্নমেন্ট তুলারাম কলেজ, সরকারি তুলারাম কলেজ। আমাদের নারায়ণগঞ্জ 3টা কলেজে বিখ্যাত, সরকারি তুলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, আর একটা নারায়ণগঞ্জ কলেজ, যা কালীবাজার বলে। তো সবারই লক্ষ্য থাকে একটা সরকারি কলেজে পড়ার। তো আমি সরকারি কলেজে গেলাম, তো আমি আর যাইনি, আমি চিনি না ওই সাইড। আমি থাকতাম বন্ধুর, তো নদীর শীতল ইপার, শীতলকার পারে আমাদের বাসা, শীতল ওই পার আবার তুলারাম কলেজ চাষারা। তো ওই জায়গায় গেলাম, তো আমার বন্ধুর বলছে তা তুমি ফর্মটা নিয়ে এসো বন্ধু। এক বন্ধুরা বলে হ্যাঁ আবার কমপ্লিট করে লিছে। তো যার পরে তুলারাম প্রত্যেকটা কলেজে করলাম ভাই একটা যোগ্যতা লাগে, যে পয়েন্ট কি। আমি যদি এখন ঢাকা কলেজে আসি, আমার কোনো একটা পয়েন্ট লাগবে, ঢাকা ইউনিভার্সিটি আমার অ্যাপ্লাই করতে একটা পয়েন্ট লাগবে। আচ্ছা, ঠিক তো তুলারাম কলেজে ওই সময়তে ওই বছরই একটা পয়েন্ট যেছে যে কমার্সে ভর্তি হলে অমুক পয়েন্টটা লাগবে। আমি জানি 4 পয়েন্ট লাগবে আর কি, কিন্তু কমার্সের ক্ষেত্রে কিন্তু আমার তো 3.13। আচ্ছা, যাক, তো আমি তুলারাম কলেজে ভর্তি হতে, আমার আশা ছিল তুলারাম কলেজে পড়ার ইন্টারটা, তো পারলাম না। তো আমার আবার কই যাবো, তা আবার আসলাম নারায়ণগঞ্জ কলেজ, এটা একটা প্রাইভেট কলেজ, নারায়ণগঞ্জ কলেজে আসলাম। হ্যাঁ, নারায়ণগঞ্জ কলেজে ভর্তি হয়ে যাবো। তো নারায়ণগঞ্জ কলেজ দেখার মধ্যে ভাই আমার তো মনে করেন খুব উৎসাহ হয়ে গেছে, আমি নারায়ণগঞ্জ কলেজে পড়বো। হ্যাঁ, আমার খুব আগ্রহ হয়ে গেছে। তো আমি আব্বাকে বলতেছি, আব্বা আমি নারায়ণগঞ্জ কলেজে পড়বো। তো কয় না, এত টাকা দিয়ে আমার খরচ বাবা তোর পক্ষে সম্ভব না, নারায়ণগঞ্জ কলেজ খরচ বেশি। তবে আমি যখন নারায়ণগঞ্জ কলেজ তুলারাম কলেজ ঘুরতেছি, তো তুলারাম কলেজ একটা যোগ্যতা লাগে। তো আমার তো তেমন যোগ্যতা 4.9, আমার তো 3.13। তো তুলারাম কলেজে আমি ভর্তি হতে পারবো না, মনটা খুব খারাপ ছিল। তারপর আমি একা ঘুরতে ঘুরতে নারায়ণগঞ্জ কলেজ আসলাম। নারায়ণগঞ্জ কলেজ দেখার মতো খুব সুন্দর কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, এটা শুধু অনলি কলেজ, প্রাইভেট কলেজ। তো নারায়ণগঞ্জ কলেজ দেখার পরে আমার খুব ভালো লেগেছে, না আমি নারায়ণগঞ্জ কলেজে যাবো। তুলারাম পালাম না, আমি যে কোনো হয়তো নারায়ণগঞ্জ কলেজে পড়বো। তো ফ্যামিলিগত বাসায় আসলাম, আব্বা আমার নারায়ণগঞ্জ কলেজটা খুব ভালো লাগছে, এটা। তো বাবা বলতেছে কি নারায়ণগঞ্জ কলেজ খরচ অনেক বেশি, আমি কি করবো, তো আমি নারায়ণগঞ্জ কলেজ ছাড়া পড়বো না, আল্লাহ পড়া বাদ দিয়ে দেন। কয় না, অন্য ক্লাস দেওয়া না, আমি আরো অন্য কলেজ গুলাম, আমাদের সাইডে আশেপাশে আরো যত কলেজ ছিল, সরকারি কলেজ দেখছি প্রাইভেট, ওই কলেজ আমার ভালো লাগে না। আব্বা টাকা নাই, আব্বা বলছে আমি এত টাকা বাবা তোরা দিতে পারবো না, ওদের দিয়ে ঘুরে লাভ নাই। তো কি করবো, আমার এখন ফর্ম ফিল আপ, এখন কি করবো, তোলা নারায়ণগঞ্জ কলেজের ফর্ম তো আমি আমার টাকাতে আমি কিনে রাখছি, কিনে অ্যাপ্লাই করে থুয়ে দিছি। এখন আরেকটা কলেজের ফর্ম তুলতে হইব। আমি আমার আম্মুকে বললাম, আম্মা বলি আম্মুকে, আম্মা আমাকে কিছু একটা 100 টাকা দিলে, কয় না আমার তো তোরা টাকা কইতে দিব, আমার তো কোনো টাকা নেই, না তোরা টাকা দিতে পারবো না। তো আমি ফর্ম, আমি বলতেছি, আমরা বলতেছি যে আমার ছোটো বোন আর কি, আমি ওর না টাকা ছিল, ওরা 100 টাকা আমার দিলে আমি ওরা টাকা দিয়ে দেবো, একটা ফর্ম কিলো, ও আদার্স কলেজ একটা ফর্ম কিনে আনছি, কিন্তু ওই ফর্মটার নামে কিন্তু আমার ভর্তি করতে হইব নারায়ণগঞ্জ কলেজ, আমার মন গেলছে। তো আব্বা বলতেছে বাবা আমার টাকা পয়সা নাই, আমি পারবো না বাবা। কিন্তু ভাই আরেকটা কথা বলে, আমার ইচ্ছা করলে আমার ফ্যামিলি আমার দিতে পারতো, আমার বাবা ছাড়া আমার বড় ভাই ব্রাদার, আমার আপু যারা ওরা দিতে পারতো। আর এলাকার মানুষ সবাই আমাকে বলতো, আরে ভাই তুই তো বাদশা, তোরা 5 ভাই, 5 বোন একা, তুই পড়াশোনা করো, 4 ভাই কামাই করে ইনকাম করে, তোর বড় বোনেরা ভালো জায়গায় আছে, তোর তো কোনো অভাব নাই। তো যাক ভাইয়া, আমি কলেজে ঢুকলাম, এমন করে আব্বা হঠাৎ বলতে চাইছে কত রে ভর্তি, আমি আমার মনে আছে ভাইয়া 360 টাকা কম 4000 টাকা নারায়ণগঞ্জ কলেজে আমার ভর্তি হতে হবে। তো এইটা আমার ভালো লাগা, আমি এর থেকে পণ করছি পড়াশোনা ভালো দিক কারো কয়, এভাবে আমার ভালো দিকটা দেখেন, আমি খারাপ একটা ব্যাড স্টুডেন্ট থেকে কিংবা ভালো স্টুডেন্ট হওয়া যায়। তো আমি নারায়ণগঞ্জ কলেজে ভর্তি হলাম, যা কোনো ওয়েতে 360 টাকা কম 4000 টাকা মনে আছে আমার, না 160 টাকা কম 4000 টাকা ভর্তি হলাম। তো আমার ভর্তি করেছে আমার ওই শ্রদ্ধ টিচার আরাধন স্যার, যার অবদান এখনো আছে। স্যার আমাকে অল্প টাকা বেতনে পড়াতো। তো স্যার আব্বা আমার পাঠাইছে, আমি কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমার আব্বা না আমার টিচার বলতো যে মামুন প্রাইভেট কখনো এই সাইডে আর পড়বা না, তুমি নারায়ণগঞ্জে এই সাইডে নদীর এই পার কোনো মল আছে পড়বা না, তুমি ওই টিচার এই পারে সব টিচারের কাছে পড়বা। স্যার ওকে স্যার, আপনি বলছেন, আপনার কথা আমি সব অবশ্যই পালন করব। তো এমন করার পরে পড়তাছে, এই কলেজ লাইফে একই দুর্দশা, কারণ কলেজের একটা ফর্মাল ড্রেস লাগে, আমাদের সাদা কালার ড্রেস ছিল, একটা কালো প্যান্ট আর একটা শু পরতে হবে, এছাড়া আমার দ্বারা যাওয়া যাবে না কলেজে। তো আমাকে একটা শার্ট আব্বা বানাই দিছে, আব্বার তৌফিক ছিল না, তো একটা শার্ট বানাই দিছে, আমি শার্ট পরে যাই। এক শার্ট পরে এমন দিন নাই ভাইয়া আমার লাইফে, আমি কলেজ লাইফে ক্লাস মিস করি নাই, একদিনও আমি কলেজ লাইফের ক্লাস মিস করি নাই, শুধুমাত্র কলেজের ছুটি ছাড়া। আচ্ছা, আমি কন্টিনিউয়াসলি 6 দিনই ক্লাস করতাম। আমাদের ক্লাসটা 2 শিফট চলতো, এ শিফট আর বি শিফট। সকালের ছেলেদের, বিকালে 12টার পরে, সকালে মেয়েদের, 12টার পরে ছেলেদের। আমি পড়তাম, সকালে আসতাম, আইয়া প্রাইভেট পড়তাম টিচারদের কাছ থেকে, ওই টিচারদের কাছ থেকে ইংলিশও পড়তাম, এনও পড়তাম, সবার কাছেই পড়তাম। তো এমন করা অবস্থা আমার ক্যালকুলেটর দরকার, তো আর 200 টাকা বেতন প্রতি মাসে পেমেন্ট করতে হবে।
তো আমি তো ভাই এমনি প্রাইভেট টিচিং কিন্তু করি না, সম্পূর্ণ আমি আমার বাপের উপর ইনভলভ। 2008 সালের ঘটনা, আমি কলেজে লাইফে গেছি, তো ইনভলভ যাওয়ার পরে আব্বাকে বলতে, আব্বা যাই কী করতে পর থেকে ক্লাস করি, তো আমাকে একটা ড্রেস আমাকে আব্বা দৈনিক 30 টাকা করে দিত, দৈনিক 30 টাকা। এই 30 টাকা আমু জামু ইভেন আমি খাবো, তো 30 টাকা তো হয় না, আমি ওর পথ হাইটু হইতাম, 20 টাকার মতো আওয়াজও করতাম, আর 10 টাকা আমি খাইতাম সকাল থেকে রাতে, সন্ধ্যা হলে বাসায় যেতাম। তো এমন করার পরে যাক পড়তাছি, এবার স্যার এবার ভাই আমার ক্যালকুলেটর দরকার, আমি সবার তো বলি আমার একটা বাসায় বলতে ক্যালকুলেটর, কমার্সের ক্যালকুলেটর লাগবেই, তো ক্যালকুলেটর লাগে। আমি সবার প্লিজ আমাকে একটা ক্যালকুলেটর দাও না, ফ্যামিলি সবাই বলতেছি, আব্বা তো আমাকে সব হেল্প করে। ভাই এখন প্রশ্ন করতাম মায়ের গল্প কেন আসে না, মাকে আই লাভ ইউ মা, কিন্তু মায়ের গল্প আমার প্রতি একটু সাপোর্ট কমছে, কেন কমছে আমি আস্তে আস্তে সামনে ফ্যামিলিগত বললাম যে আমাকে ক্যালকুলেটর দেন, কেউ দেয় না, আমার বোনেরও দেয় না। ওই সময় ক্যালকুলেটর দাম ভাইয়া আমার নর্মালি ফর্মাল একটা ক্যালকুলেটর 60 থেকে 70 টাকা, কেউ আমার ক্যালকুলেটর দেয় না। আমার চাচা আছে এখন আমাদের সাথেই থাকে আমার বাসায়, আমাকে প্লিজ আমাকে, আমি সবার বলছি আমাকে একটা ক্যালকুলেটর সবাই এখন কিনে দাও, একদিন আল্লাহ তাআলা আমার যদি দিন ফিরে আমি তোমাদের ক্যালকুলেটর কিনে দিব, আমাকে প্লিজ একটা ক্যালকুলেটর দাও। তা যাক সবারে বলছে আমাকে দেন না, ভাই আমাকে কেউ দেয় নাই, ঠিক আছে দেয় না, আচ্ছা যাক মনে কষ্ট মনে রয়ে গেল গা। তো যাওয়ার পরে এখন টিচারের কাছে ক্লাস করতেছি, আর একটা ড্রেসে আমি পুরা ফার্স্ট ইয়ার সেকেন্ড এক ড্রেসে নিছি আমি, ইন্টার তো 2টা ক্লাস, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তো ক্লাস করতেছি, প্রতিদিন ক্লাস করে সকালে যাই, আর আমার চেয়ার অবস্থা খুব করুণ হয়ে যেত গা। তো এমন যাওয়ার পরে খাওয়া দাওয়া বানাম তো চলে না, পড়তেছি। তো এখন তো আমি যখন অ্যাকাউন্টিং টিচারের কাছে আমার প্রাইভেট পড়তে হবে ওই মুহূর্তে, ওই সময় আবার পড়তে হবে আপনার ইংলিশের টিচার পড়তে হবে, আর আমাদের কম্পিউটারের টিচার ছিল, কম্পিউটার একটা সাবজেক্ট ছিল, এখন বর্তমানে আইসিটি বলে ইন্টারনেট, আগে ছিল কম্পিউটার প্রথম তো দ্বিতীয় পত্র 2008 সালে, আর আরেকটা সাচিক বিদ্যা একটা সাবজেক্ট ছিল, 4টা সাবজেক্ট পড়তে হবে প্রাইভেট, আমি 4টা পড়ি না, আমি পড়ি শুধু ইংলিশটা আর অ্যাকাউন্টিংটা। তো অ্যাকাউন্টিং আমার 500 দিতে হইব, ইংলিশ আমার 500 দিতে হবে। আমার টিচারের কথা মনে পড়ে, নাউন্স কলেজে, তার নাম বলে না ভাই, নাউন্স কলেজ সহকারী অধ্যাপক অ্যাকাউন্টিংটা মনিরুল ইসলাম, এখনো টিচার আছে, আমাকে এখন চিনে। তো ওনার ক্লাস আমি গেলাম বিকালে, কলেজ শেষ করে, স্যার আমি তো আপনার বিষয়ে পড়তে চাই, স্যার কত নেবে, 500 টাকা। স্যার আমি তো গরিব মানুষ, আমি তো 500 টাকার মতো অ্যাবিলিটি আমার নাই স্যার। তো টিচার একটা কথা বললো, শোনো একটা কথা বলি মামুন, বাবা মার পর অবস্থা হচ্ছে শিক্ষকের, বাবা মার অবস্থার পরে শিক্ষক তোমার সমস্যা বুঝবে, বাবা কোনো সমস্যা নাই, তুমি 300 টাকাই দিও, তুমি পড়তে থাকো। টিচার আমাকে 300 টাকা আমার 2 বেলা পড়াইতো, সকালও পড়াইতো, তুই সকালও পড়িস বিকালও পড়িস, 2টা বেচ ছিল। হ্যাঁ আমি খুব আই এম রিয়েলি প্রাউড, বললাম ওকে এটা পারফেক্ট হলো একটা ফিক্র। এখন ইংলিশ ওই নাঙ্গস স্কুল একটা টিচার রিজন আহমেদ স্যার, এখন বর্তমান নেই, তো রিজন স্যার আমাকে পড়াইতো, ওই স্যার একই কথা বললাম, ওই 300টি মানে 300 থেকে 600, তা আমার 1000 থেকে 400 একটু সেভ হয়ে গেছে গা, একটু আর আব্বা তো খুব অবস্থা 200 করে বেতন। তো এমত অবস্থায় পড়তাছি, ফার্স্ট ইয়ার পড়তে যাক বেশ পড়তেছি, এটা পড়তাছি। তো বেশ পড়ার পরে আমি একটা টিচিং পাই, মানে একটা ছাত্র পড়াবো। তো ছাত্র রয়েছে আমার বংশধর, আমার এক চাচার ছেলে, হ্যাঁ সে ক্লাস 3-তে পড়ে, তা আমাকে সে খুঁজতেছে, আর বাবু মামুন হ্যাঁ তুই একটা দেশ আমার ছেলের একটা টিচার বার করে দিতে পারছিস। আমি বললাম আমি তুই পড়াই, তুই বলিস তুই পড়াস, তুই কি পড়াশোনা করস, তুই কেমনে পড়স? আমার বেশ সবাই জানা অমুকের ছেলে পড়াশোনা করে, হ্যাঁ আমি পড়াশোনা করি। তো এমন করবো আমার ছেলেকে তুই পড়াবি, আমি আমার ভাই ঈদের দিন তো সমান, আমি ছাত্র পড়াবো। তো এমন করার পরে কত দিব? 300 টাকা। 300 টাকা দিল আমার সেফ। 300 টাকা দিলে আমি নিয়ত করে রাখছি 300 টাকাতে 200 টাকা আমি কলেজের বেতন দিব, 100 টাকা আমার চলো আমার বাবা একটু লাঘব হবে। তো যে 300 টাকা বেতন পড়েছে, আমার 6 ঘন্টা পড়াইতেছে তাকে। 6 ঘন্টা না পড়ালে আমি টিচিংটা হারাইতে হবে আমার। আমি 6 ঘন্টা পড়াইতাম, এমন করতে করতে 6 ঘন্টা ওদের বাসায় আমার আরেকটা টিচার হলো, মানে একটা টিউশন হলো, আর চাচাতো ভাই সে ক্লাস 5-এ পড়ে। কত দিব? 400 টাকা দিব। তো আমার হইতেছে 300 আর 400 700 টাকা। আমি তো ভাই মহানন্দ, আরে আমার এক মাসে খরচ হয়ে গেছে 200 টাকা আমার বেতনটা দেব কলেজে, হ্যাঁ, আর 500 টাকা আমি নিজে চলবো, আর যে কলেজের যে আদার যে খরচ আমার আব্বা আমাকে হেল্প করতেছি। তো যাক এমন করে পড়তাম করার মধ্যে আমার ওই বংশধর বলতো, কিও মামু তুমি যে পড়াশোনা করো তোমার খরচ দেয় কেটা, তোমার বাবা কি পারে? তোমার বাবা তো এমনি কিছু নাই। তা আমি বলতাম দেখেন আমাকে হেল্প করা আমার ভাই এবং বোনেরা, ওরাই আমার হেল্প করে, কিন্তু আমার ভাই বোনেরা হেল্প করে না। আমি ওই মিথ্যা কথা বলছি ভাই, আল্লাহ মাফ করো, আমি আমার ফ্যামিলিকে কোনো জায়গায় ছোট করতে চাই নাই না। আমি বাসায় বলে আম্মা আজকে আমার তো এই কথা বলছে, আব্বা এই কথা বলছে, আমি কোনো মিথ্যা কথা কইছি। কি কইছ? আমি বলছি আমার ভাই ব্রাদার আমার টাকা পয়সা দেয়, বোনুরে আমার দেয়, হেল্প করে। দেখ বলছো এটা ঠিক আছে ওয়েল। তো এমন করার ভাইয়া আমার তো অবস্থা খুব খারাপ, শরীর শুকাই গেছিলাম গা। তো ফার্স্ট ইয়ারে পড়তেছি, তো ওই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টিং যে বেচ,
হ্যাঁ মনির স্যার পড়াতো, এর মধ্যে দেখি সব মেধাবী আমি প্রতিদিন ক্লাস করতাম, যদি আমার সাথে কয়েকটা A+ দ্বারা স্টুডেন্ট কাউন্ট হয়ে গেছে গা। ওকে। হ্যাঁ A+, এই যে আমার ভালো হওয়ার দিকটা ভাই স্টুডেন্ট লাইফে। তো A+ এর স্টুডেন্ট আমার সব চিনা। তো আমি প্রতিদিন ক্লাস করতাম, আমি লক্ষ্য রাখতাম যে আমি 3.13 পাইছি, আমি ইন্টারে GPA 5 চাই। GPA 5 এ যদি পায় আমি কেন পাবো না, এটা আমার মনের ভিতর প্রতিভা ডাকতো, আমি কেন পারবো না। তারপর দেখতাম সে ভালো মতন পড়তো, আমি আবার A+কে জিজ্ঞাসা করতাম। আচ্ছা একটা ফ্রেন্ডের নাম মনে আছে ইমন, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছে ফিনান্সের উপর। আমি ইমন ভাইয়া তুমি কিভাবে পড়ো আমাকে একটু প্লিজ বলবা, তুমি কত ঘন্টা ডিউটি করো, কত ঘন্টা পড়ো। সে আমাকে বলতো এইভাবে পড়বা, এই মানে একটা আইডিয়া বুঝাই দিছে যে তুমি এই রুটিন মতো এরকম পড়বা। ওকে আমি তার মতন পড়ি। আর কি করতে হবে, সারাক্ষণ পড়বা, আবে যাও কোনো বন্ধু বান্ধব আড্ডা দিবা না, আর আড্ডা তার সাথে দিবা যে তোমার শিক্ষিত কোয়ালিফাই, ওর সাথে তুমি আড্ডা দিবা, ওই গন্ডমুন্ড করে ওর সাথে ইয়ে করো না। তো যাক ওর কথা ঠিক আছে, এমন দিক থেকে শুরু করে পড়লাম, ভালো দিকে যাচ্ছে। তো করার পরে মনির স্যারের বেশ 2টা করছে ভাইয়া, একটু আমার একটু খারাপ দিকে আছে, একটু আবার নর্মাল স্টুডেন্ট হয়ে গেছিলাম। ফার্স্ট ইয়ার তো পুরো ওই কলেজে সবাই আমার চিনতো, জানতো। ফাইনাল পরীক্ষা দিতাম, একা দিতাম, পিছনে বন্ধু বান্ধব আমাকে খুব বিরক্ত, এই মামু দেখাছে না, আমি তাকে দেখা নেই কেন, আমাকে অনেকটা আমার পিছনে শত্রু বিচ্ছে। তো যাক এটা পরে বলবো ভাইয়া। তো যাক এমন ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করলাম, ফার্স্ট ইয়ারে দিলাম, ভালো দিক দিয়ে যাচ্ছে। আমি ফার্স্ট ইয়ার অল বিষয়ে পাস করলাম, কারণ নামাজ কলেজ পড়তাম, দ্বিতীয় মানে পরীক্ষা হতো গণ আর প্রাইভেট পড়তাম ওই যে 300 ইংলিশ, 300, আর কম্পিউটার আর ওই সাচিক বিদ্যা এগুলো প্রাইভেট পড়তাম, কারণ এগুলো আমি দৈনিক কন্টিনিউসে ক্লাস করতাম। আর টিচারদের সাথে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো আমাদের ইন্টারের ক্লাস ছিল 500টা, 120 সেকশন গিয়ে দেখে আমার 4.60 আসছে, আমার GPA 5টা আসে নাই। এটা ওর কারণটা আমি বলবো পরে। আমার 4.60 আসছে, আমি এত চিৎকার, মানে আমি অনেক চিৎকার করতেছি, হ্যাঁ কি হলো, আমি তো ফ্যামিলি, আমার বাসা পুরো মেলা আনন্দ। মানে 4.5 পাইছেন 5-এর মধ্যে? হ্যাঁ GPA 5 থেকে আমি 4.5 পাইছি, মানে 60 আর কি, 4.60। তো এমন করার পরে যাক মনে কন্ট্রোল করার পরে এবার আমার কি করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। তো ওই সময় একটা কথা কি ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি আমি বুঝি না। তো যখন পরীক্ষা, অনেকে তো পরীক্ষা দিয়েই তো কোচিং এ ভর্তি গেছে গা, UCC প্যারাগন যাই ভর্তি গেছে গা, তা আমি তো জানি না। তো যখন রেজাল্ট পাবলিশ তখন আর বলতেছে ভাই তুমি কি ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো, বন্ধু বলতেছে ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি কি লাগে, কয় আগে কোচিং করতে হয়। তো কোচিং করার টাকা লাগবে কত, কয় এত টাকা। আমি ফোন, আমার মনে আছে ফোন দিচ্ছি, এত টাকা চাইছে, আমার এত টাকা দেওয়ার সমর্থ নাই। যাক বাদ দিলাম, পাবলিক ইউনিভার্সিটি এবার ন্যাশনাল ভর্তি হতে হবে। তো ন্যাশনাল পড়তে গভর্নমেন্ট তুলারাম কলেজ। তো আমি তুলারাম কলেজে একটা ডিমান্ড, এখন বর্তমানে ডিমান্ড কলেজ, তুলারাম কলেজে আমি অ্যাপ্লাই করলাম। তো তুলারাম কলেজে অ্যাপ্লাই করার পর আমার কিছু আমি চান্স পাইলাম না, ভর্তি পরীক্ষা দিলাম, আমি চান্স পেলাম, আমার মেরিট ছিল 129, 131 পর্যন্ত তারা নিয়ে গেছে গা। আমার টোটাল ভর্তির পয়েন্ট ছিল 129, ভর্তি পারলাম না। তো এমন করবো আমি বিভিন্ন কলেজ ঘুরতেছি, এখন তো আমার রিলিজ দিবে, তো বিভিন্ন জায়গায় ঘুরতেছি, হরগঙ্গা যাই, মুন্সিগঞ্জ, এনও যাই, কোনো হয় না। লাস্ট মুহূর্তে আমি একটা খবর পেলাম আপনাদের যে TNT কলেজ, যেটা যে নটরডাম কলেজের সামনে, TNT কলেজে আমি রিলিজ একটা সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং। আচ্ছা। তো অ্যাকাউন্টিং করলাম, তো TNT কলেজে পড়তাছি পড়ার পরে তা ফার্স্ট ইয়ারটা পরীক্ষা দিলাম। ফার্স্ট ইয়ার তো নতুন সব অচেনা, কমলাপুর আসতাম না, TNT কলেজে যেতাম নাঙ্গস আসার থেকে। তো আসার পরে আমি মনে করি আমার সেন্টারটা হতো সোরাদি কলেজ ঢাকা, ফাইনাল পরীক্ষাটা অনার্সের। তো এটা কমপ্লিট করলাম। তো এমন করার পরও যা পড়তাছি, সেকেন্ড ইয়ারও কমপ্লিট করলাম। আর হ্যাঁ সেকেন্ড ইয়ার আসলাম, সেকেন্ড ইয়ার থেকে আমি কোচিং দিই আমার বাসায় একটা কোচিং দেওয়ার পরে আমার অবস্থা খুব একটু উন্নত, যে আমার আর কোনো টেনশন নেই, আমার নিজের টাকাতে আমি পড়তে পারতাছি। আমার আব্বা একটু হেল্প করতো, সমস্যা নেই। তো পড়তাছি, সেকেন্ড ইয়ার পড়তাছি। তো যাক সেকেন্ড ইয়ার কমপ্লিট করলাম। এখন ঢাকাতে আমার তো সমস্যা হয়ে জায়গা, তারপর আমি আবার তুলারাম কলেজে কি করলাম ভাইয়া, আমি সেকেন্ড ইয়ার কমপ্লিট, থার্ড ইয়ারে আসে আমি ট্রান্সফার হয়ে গেলাম আমার আবার তুলারাম কলেজ থেকে। তুলারাম কলেজ ট্রান্সফার, থার্ড ইয়ার গিয়ে ভর্তি হলাম। তো তুলারাম কলেজে পরীক্ষা যাওয়ার পরে তা পরীক্ষা দিতেছি দেওয়ার পরে থার্ড ইয়ার তো গেছি। তো থার্ড ইয়ারে কমপ্লিট, ফর্ম ফিল আপ পুরো কমপ্লিট করছি। আর আমার অবস্থা ভালো, আমি কোচিং চালাই, একটা কোচিংয়ের মালিক। তো থার্ড ইয়ারে পড়তেছি, থার্ড ইয়ারের পরে আমার ফাইনাল পরীক্ষা হলো। তো ফাইনাল পরীক্ষা হওয়ার পরে আমি থার্ড ইয়ারে আপনার 3টা সাবজেক্টে ফেল করে ফেলাইছি, মানে এটা আবার ইমপ্রুভ দিতে হবে। ফাইনালে ফোর্থ ইয়ারে তো উঠবই, এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই 3টা সাবজেক্ট আমার ইমপ্রুভ, এটা মেন। আবার ফোর্থ ইয়ারের সাবজেক্ট। হ্যাঁ আমি তো খুব অন্ধকার, আমি কীভাবে করবো, ওই আমার এটা কারণ হচ্ছে ওই যে আমি বেশি স্টুডেন্ট পড়ে। তো এই ফোর্থ ইয়ারটা আমার আরেক 2টা কোচিং আমি একসাথে দিই। একটা গভর্নমেন্ট তুলারাম কলেজ সামনে, এখন বর্তমানে এটা আমি অনার, এখন আমি বর্তমানে হ্যান্ডেলিং করি, বাকি বাদ দিয়ে দিছি। তো যাক এটা আমি পরে বলবো পুরার ঘটনা। তো এমন করার পরে আমি এখন পড়তাছি পড়ার মাধ্যমে এই যে তা আমার এনদা কি করতো, ফোর্থ ইয়ারে পুরা পরীক্ষা দেবো, আর থার্ড ইয়ারে আমার ইমপ্রুভ বলে দিতে হবে।
আচ্ছা তো থার্ড ইয়ারে ইমপ্রুভ দিলাম, ফোর্থ ইয়ারও পড়তেছি। থার্ড ইয়ারে ইমপ্রুভ দিতে গিয়ে আমি 2টা পাস করলাম, আবার একটা ফেল। ওইটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1। আবার ফোর্থ ইয়ারে পরীক্ষা দিয়েছে, ফোর্থ ইয়ারে আমি 2টা আবার ফেল। এটা হচ্ছে আমার অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2, আর একটা সাবজেক্ট আমার খেয়াল নাই এটা। তো যে 2টা ফেল, হ্যাঁ তো তো স্যার আমার তো ভাই এখন আর ইউনিভার্সিটি আর মাস্টার্স করা হইতেছে না। তো মাস্টার্স করা হইতেছে না, তো এখন কি করব? যাক, করার পরে আবার ইমপ্রুভ দুটোটার জন্য ট্রাই করলাম। থার্ড ইয়ারও অ্যাপ্লাই করছি ইমপ্রুভের, ওইটা অ্যাপ্লাই করি, 1 বছর লস। তো এমন করার পরে পরীক্ষা দিলাম, ফাইনাল ইয়ারও দিলাম, থার্ড ইয়ারও দিলাম। তো ফাইনাল ইয়ারের রেজাল্ট আগে দিয়েছে, ফাইনাল ইয়ারে পুরো পাস করলাম। থার্ড ইয়ারে একটা যে সাবজেক্ট ওইটা আবার ফেল। আচ্ছা, তার মানে আমার 2 বছর লস হয়ে গেছে গা। ওকে। তাই আমার শিক্ষা জীবন লাস্টে 4টা বছর, মেট্রিকে 2টা বছর, অনার্সে 2টা বছর, 4টা বছর আমার লাইফটা পাস হয়ে গেছে, কিন্তু আমি হাল ছাড়ি নাই। ওই আরেকটা কথা, ওই পড়ার অবস্থায় আমার কিছু টাকা হয়েছে, আমি একটা জায়গা কিনি আমার আব্বার অনুমতি নিয়ে। আচ্ছা, আব্বা আমার একটা জায়গা কিনে দিচ্ছে, বর্তমানে হিউজ অ্যামাউন্ট, এটা আমি বলবো পরে। তো একটা জায়গা কিনছি, তো এখন বর্তমানে আছে। যাকে এটা কমপ্লিট করার ভাই আমি পুরো কমপ্লিট করলাম। হ্যাঁ, তো এর মধ্যে আমার ফ্যামিলি আমাকে কেউ বলে নাই, আমার কি এই যে রেজাল্ট হতেছে কেউ খোঁজ খবর নেয় না। যাক, এমন কমপ্লিট করার মাধ্যমে আমি আবার মাস্টার্সে ভর্তি হলাম, গভর্নমেন্ট তুলারাম কলেজে মাস্টার্সে অ্যাপ্লাই করলাম। ভাই ছোট চলে আসছি কথাটা, বড় সংক্ষিপ্ত হবে। তো মাস্টার্সে তুলারাম কলেজে আমি অ্যাপ্লাই করলাম। তুলারাম কলেজে অ্যাপ্লাই করার পরে তো অমুক দিনে হঠাৎ একটা রেজাল্ট দিছে যে মাস্টার্সে অ্যাপ্লাই রেজাল্ট দিছে, আগে তো অ্যাপ্লাই করতে হয়। তো তুলারাম কলেজে অ্যাপ্লাই করার পরে আমার কি হচ্ছে, আসতেছে না, হঠাৎ রেজাল্ট হচ্ছে যে ইউর নট কমপ্লিটেড, মানে ইউর নট অ্যাডজাস্ট, এমন রেজাল্ট আপনি নট ফাইনাল ইয়ার, মাস্টার্স ফাইনাল ইয়ার, মানে এমন একটা মেসেজ। আমি তো পুরো মহানন্দ না, পরে দুঃখ মুখে ভোগ করতেছি, আরে আমি মাস্টার্সে চান্স পেলাম না, আবার আমি একজন টিচার, আমি কেন চান্স পেলাম না? তো এমন করার পরে ইত্যাদি করার পরে কয় এই রেজাল্টটা বলেছে আপনার আগামীকাল দেখেন। ওই সময় ন্যাশনাল ইউনিভার্সিটি সার্ভারটা অফ ছিল। তা আমার রেজাল্ট পরের দিন যখন রেজাল্টটা দিছে আমাকে, ওই রেজাল্টটা আমি পরের দিন পুরো ঠিক হয়ে যাওয়ার পর আমি মাস্টার্সে চান্স পাইছি অ্যাকাউন্টিংয়ে। অ্যাকাউন্টিংয়ে আমি চান্স করলাম, অ্যাপ্লাই করলাম। আর এন তখন আমার কোচিং চলতেছে ভাই, আমার মাসে খুব 12 টাকা ইনকাম থাকতো। আমার লাইফটা ফিরছে ক্লাস অনার্স উইটটা, তো ওই দুটোর সামনে কেউ হেল্প করে নেই, কিন্তু আমি তাদের দোষারোপ করবো না। আল্লাহ তাআলা যাক, মাস্টার্স পরীক্ষা দিলাম। তো আর অনার্সে কোনো আমার ভাই থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস 2.51 ছিল অনার্সে। মাস্টার্সে পরীক্ষা দিলাম, মাস্টার্সে কোনো প্রাইভেট পড়তে পারিনি, টপিক ছিল প্রাইভেট পড়া নিজের টাকার মতো, কিন্তু সময় পেতাম না। তো টিচারের কাছে 10 জন 20 জন ছাত্র লাগবো, আমি তো একা, তো নিজে নিজে ট্রাই করতাম। মাস্টার্সে পরীক্ষা দিলাম। তো মাস্টার্সের পরীক্ষার মধ্যে যেদিন আমার ফাইনাল 7-8 দিন আগে আমাদের বাড়ির কারেন্ট আছে না, কারেন্ট বিলের অভাবে আপনার বিদ্যুৎ কেটে দিছে, প্রচন্ড গরম। ভাই আমি কি করব, গরমে আমি পড়তে পারতেছি না, এটা করতেছি, আমি বাসায় তো হ্যান শুরু করতে, আমি কি বলবো মাস্টার্স ফাইনাল ইয়ার, আমি মাস্টার্স ফাইনাল ইয়ার, আমি কেন পড়তে পারতেছি না। ঠিক আছে ভাইয়া, তো এমন করার মাধ্যমে তারপর আমি মাস্টার্স কমপ্লিট করলাম। আর একটা কথা ক্লিপ আছে ভাই, আমি বাসায় করলাম 7 বছর যাবত খাওয়া দাওয়া করতে পারি না। কেন? আমার 3 নাম্বার যে বাইটা আছে, ওই বাইটা আমার বই ছিঁড়া ফেলাইছে, আমি কিছু ক্লিপ করে আছে, ওই বাইটা আমার বই মিস সব ছিঁড়া ফেলাইছে। কেন ছিঁড়ছে? ওই যে আগে ভাই আমার রুমে টিভি ছিল, তো টিভি আমি যখন পড়তো টিভি চালাইতাম, এই টিভিটা চালা দরকার, আমি পড়তেছি, এমন করে কেন করলাম? ওই সময় বই ছিঁড়তো, আর ওই বইটা চাইতো, ওই বইটাই খালি একটু হিংসে গেল, আমার প্রতি একটু হিংসা করতো। আমি যখন খাইতে বুঝছি আমার বাবার সামনে, ওই বাবার সামনে কয় আপনার পোলারে আপনি পড়ান, খাওয়ান, ইয়া করেন, হ্যাঁ খাওয়া আমরা ফ্রি খাওয়ান, কাজকর্ম করে না। আচ্ছা, আমি আবার বলছে ওই দিন থেকে খাওয়ার খোড়া দিতাম সবসময়, তো ওই সময় আমি আর খাবো না। অনার্স থার্ড ইয়ারে ওই ক্লিপ করে আসছিলাম, তারপর খাওয়া বাদ দিলাম, আর নিচে ক্লিপ করলাম। আমি ফ্যামিলি আমার ভাই ব্রাদার সবাই দেখাই দেবো যে কারোর প্রতি কখনো হিংসা করতে নাই, কারোর কিছু করতে নেই। হ্যাঁ, এমতো অবস্থায় আমি অনার্স কমপ্লিট করলাম, ওদের দেখাই দিলাম। এরা ভাবছি কি আমি আর পড়াশোনা হবে না, ওই যে প্রাইভেট কথা আমার কোনো সমস্যা ছিল না। তো আমি মাস্টার্সটা কমপ্লিট করলাম। আমি এখনো খাই না ভাইয়া, এখনো খাইতে পারি না, মন চায়, কিন্তু আমার ভাই ব্রাদার ইয়া করে, ওরা একটা জিনিসে চায়, কেন দেয় না ভাই? এখন তো অভিজ্ঞ হয়েছে সবকিছু দেওয়ার, এখন আল্লাহ তাআলা এখন আসলে অ্যাকচুয়ালি আমার পেশা কিছুই না। আমি এই যে কিছুদিন আগে ভাই BCS 41 পরীক্ষা দিছি, এটা জানেন, আপনারা জানেন। এই যে 19 তারিখে BCS পরীক্ষা, আল্লাহ তাআলা BCS পরীক্ষা রাখছে, আর বিভিন্ন সরকারি জায়গায় পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, আর এখন বর্তমানে শুধু আমি একটা কোচিং ধরে আসছি, এটা হচ্ছে আমার তুলারাম কলেজে পিছনে গভর্নমেন্ট, আমি একটা কোচিংয়ের মালিক, অ্যাকাউন্টিং প্লেস আমার কোচিংয়ের নাম। তো এটা নিয়ে আমি চলতেছি। তো BCS পরীক্ষা দিছি, আল্লাহ তাআলা BCS ইনশাল্লাহ, আই হোপ দ্যাট আমি পিলিতে পাস করবো ইনশাল্লাহ। তো আমার কাটিং মার্ক 105 থাকবে, দিয়ে দিবে, এটা আমি যতটুকু জানি। তো ভাই এই আমার জীবনের গল্পটাকে, মানে আমি এখন সবকিছুই সেরা, এখন আর কি না, আমার তো আল্লাহ তাআলা সফলতা দিচ্ছে, সবকিছুই সেরা। মামুন, প্রথম কথা হচ্ছে যে এই গল্পটাকে আমি জানি না এটা কিভাবে বলবো, তবে এটা একটা
যেই সার্কামস্ট্যান্সেসে একটা মানুষ থাকুক না কেন, মানুষ চাইলে লেখাপড়া করতে পারে, লেখাপড়া করাটা আসলে প্রয়োজন, সেই অর্থে আপনারা বলতে পারেন এটা একটা গল্প। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের জন্য এই গল্পটা উপস্থাপন করেছি সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যেটা আসলে বৈচিত্র্যের জায়গাটা অনেক কম, সময় স্বল্পতা হোক বা যেটার কারণেই হোক না কেন, তবে এটা ঠিক মানুষ আসলে যে অবস্থার মধ্যেই থাকুক না কেন, ওর যদি ওর বলার ধরনের জায়গা থেকে আপনারা হয়তো অনেকেই বিষয়টা ওয়েল অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পারেন যে ও যে এতবার হোঁচট খেয়েছে, ওকে কেউ সাপোর্ট দেয়নি, তারপরও ও পাশ করেছে, লেখাপড়াটা শেষ করেছে, মাস্টার্স কমপ্লিট করেছেন আপনি। সো ওর মতো ওই রকম একটা ফ্যামিলি থেকে যেখানে অন্যান্য ভাই বোন একদমই পড়াশোনা করেনি, এসএসসি পর্যন্ত বোধহয় পাশ করেনি, করছে কি আপনার অন্যান্য ভাই বোন? মুখে বলেন করছে, 19 পর্যন্ত 19 পর্যন্ত পড়ছে। সেখানে ওর ফ্যামিলি থেকে, ওর বাবা কৃষক মানুষ, সেখান থেকেও মাস্টার্স পাস করেছে, ফেল করুক আর যাই করুক না কেন ও দমে যায়নি।